হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ভারতবর্ষে এখন একটা গ্রোয়িং সেক্টর বলা যেতে পারে, বা এটা বেশ ভালো রকমের গ্রো করবে বলে গভর্নমেন্ট এক্সপেক্ট করছে, এবং এটার পুরো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, কোন কোন শেয়ার রয়েছে না রয়েছে, এবং তারা কোন কোন বিষয়ে কাজ করছে, পুরো ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করে, কোথায় এটা দরকার পড়ে, এটার গ্রোথ পোটেনশিয়াল কেমন রয়েছে। সুতরাং ভিডিওটা যথেষ্ট বড় হতে চলেছে, এবং আপনি যদি নেক্সট মাল্টিব্যাগারের সন্ধান করেন তাহলে এই ইন্ডাস্ট্রিটার দিকে একটু নজর রাখতে পারেন, এবং কোন কোন শেয়ার রয়েছে না রয়েছে সেগুলো প্রত্যেকটাকে নিয়ে আমি অ্যাকচুয়ালি আজকের এই ডিসকাশনটা করব। তো প্রথম কথা হচ্ছে যে সেমিকন্ডাক্টর বলতে আমরা কি বুঝি। সেমিকন্ডাক্টর বলতে বুঝি সিলিকন দ্বারা নির্মিত একটা চিপ। এটাকে সেমিকন্ডাক্টর কেন বলা হয়? কারণ হচ্ছে নর্মালি কপার বা অ্যালুমিনিয়াম ওয়্যারের মধ্যে দিয়ে যখন আপনি কোনো একটা ইলেকট্রিসিটি পাস করান তখন কি হয়, সেই ইলেকট্রিসিটি প্রচণ্ড স্পিডে যায়, রাইট? কিন্তু সেমিকন্ডাক্টর যে মানে চিপ রয়েছে বা সেমিকন্ডাক্টর যে সমস্ত মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যদি পাস করান তাহলে কি হয়, সেটাকে আপনি ধীরে ধীরে করাতে পারেন, এবং এখানে প্রচুর লেজার টেকনোলজিরও ইউজ হয়। আমার বক্তব্যটা শুধু সেমিকন্ডাক্টর বোঝানো নয়, যেহেতু আমি কোনো একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, তো সেই যেহেতু এটা কনভেনশনাল কোনো একটা ইন্ডাস্ট্রি নয়, তো সেই কারণে আমি একটু ডিটেলসে যাব এবং একটু ডিপে যাব। তো এই টাইপ অফ চিপগুলো কোথায় ব্যবহার করা হয় না, যে কোনো রকম ইলেকট্রনিক্স গুডসে। আপনি আপনার মোবাইলে ইউজ করছেন, ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছেন, সেখানে ইউজ হচ্ছে। আপনি মোবাইলের প্রচুর সেমিকন্ডাক্টর ইউজ হয়, কম্পিউটারে ইউজ হয়, যে কোনো ইলেকট্রিক ভেহিকেল যেটা রয়েছে ইভি সেখানে ইউজ হয়। এছাড়া ডিফেন্স টেকনোলজি, যত ইলেকট্রনিক্সের জিনিস আছে, টেলিভিশন থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে সমস্ত জায়গায় যেখানে যেখানে মাদারবোর্ড বা বোর্ড বা চিপ ইউজ হয় সেই প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেমিকন্ডাক্টর ইউজ হয়। সুতরাং এর যে ব্যাপ্তিটা সেটা যথেষ্ট বড়। এখন যদি মার্কেট শেয়ারের কথা বলা হয়, ভারতবর্ষে এই মুহূর্তে টোটাল 50 বিলিয়ন ডলারের কাছাকাছি, $50 বিলিয়ন কাছাকাছি আপাতত কনজামশন করে সেমিকন্ডাক্টরে। তো এবং তার ম্যাক্সিমামটাই আসে হচ্ছে একটা ইম্পোর্ট থেকে। বাইরে থেকে প্রচুর চিপকে ইন্ডিয়াকে আমদানি করতে হয়। তো সেই কারণে গভর্নমেন্ট যেটা ডিসাইড করেছিল 2021-এ যে আমরা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে ধীরে ধীরে একটা পুশ দেব, কারণ 2030-এর মধ্যে এটা $110 বিলিয়ন কাছাকাছি মার্কেট হতে চলেছে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়া যদি এটাকে এক্সপোর্ট করা শুরু করে তাহলে এটা মোটামুটি $1 ট্রিলিয়ন কাছাকাছি যাবে বাই 2035। এটা গভর্নমেন্টের একটা প্রজেকশন রয়েছে। তো সেইটা যদি হয় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি 2030-এর কথাই বলি, তাহলে 70%-এর কাছাকাছি, অর্থাৎ 17%-এর কাছাকাছি একটা সিএজিআর গ্রোথ আমরা কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে দেখতে পাবো। এখন যেটা বিষয় সেটা হচ্ছে গভর্নমেন্ট যেহেতু এক্সপোর্টের বিষয়গুলোকে কমাতে চাইছে এবং মেক ইন ইন্ডিয়া বা এই টাইপের জিনিসগুলো বা ম্যানুফ্যাকচারিং সেক্টরের দিকে একটু ফোকাস করতে চাইছে, সেই কারণে গভর্নমেন্টের ফোকাসটা অনেকটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে। তো এটাকে পুশ করার জন্য গভর্নমেন্ট যে কাজটা করেছে, পিএলআই স্কিম নিয়ে এসছে ইন্ডাস্ট্রিগুলোতে, এবং পিএলআই স্কিমের আওতায় বলা হয়েছে যে পিএলআই স্কিমের আওতার মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো আসবে তাদেরকে 50% অফ প্রজেক্ট কস্ট গভর্নমেন্ট আপফ্রন্ট দেবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলছি আমি। সুতরাং কেউ যদি একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বানায় বা ইন্ডাস্ট্রি কোনো একটা পার্টের সাথে যুক্ত হয়, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিসের সাথে, সেক্ষেত্রে গভর্নমেন্ট তাকে কিন্তু 50%-এর কাছাকাছি একটা পয়সা অলরেডি দেবে প্রজেক্ট কস্টের। এবার সেটা যদি গভর্নমেন্টের কাছ থেকে এরকম একটা হেল্প পাওয়া যায় তাহলে সেই ইন্ডাস্ট্রিটাকে চালানোর জন্য যারা প্রমোটার আছেন বা যারা ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছেন তাদের কিন্তু খুব একটা বড় আপফ্রন্ট কস্ট একটা পড়ে না। তো যেহেতু সেটা পড়ে না বা সেই জায়গাতে একটা গভর্নমেন্টের সাপোর্ট রয়েছে, এই টাইপ অফ পিএলআই স্কিম যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে চলে তাদের গ্রোথ স্টোরিটা খুব ভালো হয়। তো সেই কারণে আমরা আজকে সেমিকন্ডাক্টর নিয়ে একটা ডিসকাশন করব। তো আশা করি বাজারটা কত বড় হতে চলেছে সেটা নিয়ে বললাম। আগামী দিনে প্রচুর ইলেকট্রনিক্স গুডসের চাহিদা বাড়বে, তার সাথে সাথে স্পেস টেকনোলজি ভালোভাবে এগোচ্ছে।
তো সমস্ত দিক মানে মাথায় রেখে এটা বোঝা যাচ্ছে যে সেমিকন্ডাক্টর আগামী দিনে বেশ ভালো রকমের গ্রো করতে পারে। তো এটা গভর্নমেন্টও যেমন জানে, প্রচুর কোম্পানিজ রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা জানে। তো যেহেতু গভর্নমেন্টের এরকম একটা সাপোর্ট রয়েছে, তো সেই কারণে ইন্ডাস্ট্রিটার মধ্যে একটা গ্রোথ স্টোরি আমরা দেখতে পাচ্ছি। এখন যেটা বিষয়, গভর্নমেন্ট পলিসি আমরা বুঝলাম, এবার এই পলিসিটাতে একটা কথা বলা আছে যে 28 ন্যানোমিটারের থেকে কম মানে চিপ হতে হবে, মানে 28 ন্যানোমিটার সাইজের থেকে কম সাইজের যদি চিপ হয় তাহলেই তারা এই পিএলআই এর আওতায় মানে পয়সা রেজ করতে পারবে বা 50% প্রজেক্ট কস্ট গভর্নমেন্টের থেকে পাবে। তো এর আওতায় আপাত দৃষ্টিতে যদি দেখা হয় তাহলে টোটাল 10টা কোম্পানি রয়েছে যাদেরকে গভর্নমেন্ট এটার অনুমোদন দিয়েছে। তো আমি এক এক করে প্রত্যেকটা কোম্পানির নাম বলছি এবং তারপরে আরও কিছু কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলো সম্পর্কে ডিসকাশন করব ডিটেলসে। তো প্রথম যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড, এবং তারপরে নেক্সট যে কোম্পানিটা সেটা হচ্ছে টাটা সেমিকন অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্রাইভেট লিমিটেড। তো এই যে টাটা যে দুটো কোম্পানির কথা বললাম, এরা কিন্তু লিস্টেড স্টক নয়, এই দুটো কোম্পানি সম্পূর্ণভাবে এখনো আনলিস্টেড স্টেটে রয়েছে, কিন্তু এরা সেমিকন্ডাক্টরের উপর বেশ ভালো রকমের একটা কাজ করতে শুরু করেছে। যেহেতু গভর্নমেন্টের কাছ থেকে পয়সা পাচ্ছে সেহেতু এদের ফান্ডিংয়ের অসুবিধা নেই, প্লাস হচ্ছে টাটার পয়সার অভাব নেই। তো সেই কারণে তারা কিন্তু এখনও পাবলিক লিমিটেড কোনো কোম্পানি হতে যায়নি, হয়তো ফিউচারে আমরা দেখতে পাবো এই কোম্পানি দুটোকে। এবং আমার খুব পছন্দের কোম্পানি হচ্ছে টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড। নেক্সট যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রন, এটাও নন লিস্টেড একটা কোম্পানি। তারপরের কোম্পানি যেটা রয়েছে সেটা হচ্ছে সিজি পাওয়ার, এটা একটা লিস্টেড কোম্পানি। এছাড়া HCL টেক এবং ফক্সকন এরা দুজন মিলে একটা জয়েন্ট ভেঞ্চারে একটা ফ্যাক্টরি বানাতে চলেছে, এবং সেই ফ্যাক্টরিটার কাজ অলমোস্ট শেষের দিকে উত্তরপ্রদেশে। তো এই কোম্পানিটাও আগামী দিনে বেশ ভালো রকম একটা জায়গা করতে পারে। তো এখানে HCL টেক এবং ফক্সকনের ভাবে একটা জয়েন্ট ভেঞ্চারে একটা কোম্পানি আসছে। নেক্সট হচ্ছে, এটাও আনলিস্টেড বলা যেতে পারে বা HCL টেকের সিস্টার কোম্পানি হিসাবে আপনি এটাকে কনসিডার করতে পারেন। সিক্স যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে কেনস সেমিকন্ডাক্টর প্রাইভেট লিমিটেড। কেনস সেমিকন প্রাইভেট লিমিটেড হচ্ছে কেনস টেকনোলজিসের একটা সাবসিডারি কোম্পানি। কেনস টেকনোলজিস লিস্টেড কোম্পানি এবং কেনস সেমিকন প্রাইভেট লিমিটেড এর সাবসিডারি একটা কোম্পানি। এরপরে রয়েছে 3D গ্লাস সলিউশন, সিলিকন সেমি প্রাইভেট লিমিটেড, ASIP এবং CDIL, রাইট? এই যে 10টা কোম্পানির আমি নাম বললাম, এই 10টা কোম্পানি 50% প্রজেক্ট কস্ট গভর্নমেন্ট দেবে। শেষ 4টে কোম্পানি অর্থাৎ 3D গ্লাস সলিউশন, সিলিকন সেমি প্রাইভেট লিমিটেড, ASIP এবং CDIL, এই 4টেও নন লিস্টেড কোম্পানি, এবং এই 4টে কোম্পানিকে আপাতত রিসেন্ট টাইমে এদেরকে কিন্তু গভর্নমেন্ট এই PLI স্কিমের মধ্যে এনেছে, রাইট? সুতরাং এই কোম্পানিগুলোও ভালো রকম একটা মানে সাপোর্ট পেতে চলেছে। তো এই মুহূর্তে যদি দেখা হয় লার্জ কোম্পানি হিসাবে যে কোম্পানি দুটো রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কেনস টেকনোলজিস আর সেকেন্ডটা হচ্ছে সিজি পাওয়ার, রাইট? এছাড়া আরও কয়েকটা কোম্পানি রয়েছে স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ কোম্পানি, যেমন হচ্ছে মসচিপ, SPEL এবং ASM টেকনোলজি আর স্যাসকেন। এই 4টে হচ্ছে স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি, যারা লিস্টেড কোম্পানি এবং সেমিকন্ডাক্টর স্পেসের মধ্যে এরাও কাজ করছে। এখন এই যে কাজ করছে আমি বলছি এই কাজটা কিভাবে করছে না, এই কাজটা করার তিন চারটে টোটাল পার্ট আছে। প্রথম যে পার্ট সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে ডিজাইন। আপনি ডিজাইন করতে পারেন এবং আর্কিটেকচার বানাতে পারেন যে কিভাবে সেমিকন্ডাক্টরটা কাজ করবে, এবং সেই ডিজাইনটা আপনি অন্য কোনো কোম্পানিকে আউটসোর্স করতে পারেন। তার মানে কোনো একটা কোম্পানি থাকলে সে কিন্তু ডিজাইন ফ্রন্টে কাজ করে পয়সা বানাতে পারে। সেকেন্ড পার্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ আমি এখানে ম্যানুফ্যাকচারিং করব বা কোনো একজন যে ডিজাইনার তার থেকে আমি ডিজাইনটা নিয়েছি বা আর্কিটেকচারটা নিয়েছি এবং আমি এখানে ম্যানুফ্যাকচারিং করব। ম্যানুফ্যাকচারিং করে যে সমস্ত মানে কি বলবো কাস্টমাররা রয়েছে বা অন্য যে সমস্ত কোম্পানি রয়েছে, ফর এক্সাম্পল মোবাইল কোম্পানি, অন্য যে কোনো রকম চিপ ইউজ হয় সেরকম ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেখানে আমি সাপ্লাই দেবো। তো ম্যানুফ্যাকচারিং আর একটা পার্ট। থার্ড পার্ট হচ্ছে যে এখানে কোয়ালিটি কন্ট্রোল, যে আমি এখানে কোয়ালিটিটা চেক করব এবং টেস্টিং করব। টেস্টিং করে আমি প্রত্যেকটা জিনিসকে
ধীরে ধীরে মানে টেস্ট করে তার কোয়ালিটিটা যাচাই করব, যেটা কোনো একটা প্রোডাক্টের জন্য কীরকম যাবে, বা এই চিপটার কতটা স্ট্রং হতে চলেছে বা কিভাবে কাজ করবে, তার কোয়ালিটি কতটা বেটার আছে, রাইট? এই মেনলি এই তিনটে ফ্রন্টে অ্যাকচুয়ালি কাজ হয়। এর মধ্যে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিসটা গভর্নমেন্টের পিএলআই স্কিমে আছে, ডিজাইন বা তার সাথে টেস্টিং পার্টটা অতটা নেই, রাইট? তো এইটা হচ্ছে আপাত দৃষ্টিতে মানে ইন্ডাস্ট্রিটার যদি বিস্তার বলেন বা ইন্ডাস্ট্রিটার যে কাজ করে যে এরিয়াতে, এই তিনটে মেন পার্টে কাজ করবে। সুতরাং কিছু কোম্পানি থাকবে যারা শুধুমাত্র ডিজাইন করবে, কিছু কোম্পানি থাকবে যারা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং করবে, কিছু কোম্পানি থাকবে যারা শুধুমাত্র টেস্টিং করবে। আবার এরকমও হতে পারে কোনো কোম্পানি আছে যারা ডিজাইন এবং টেস্টিং দুটো কাজ করে, ম্যানুফ্যাকচারিংটা অন্য কেউ করে, রাইট? তো এইভাবে বিভিন্ন জন বিভিন্ন রকম এরিয়া চুজ করতে পারে এবং সেই এরিয়াগুলো অনুযায়ী কাজ করতে পারে। এখন এই ইন্ডাস্ট্রিটার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটার মধ্যে আমার ভালো রকমের কাস্টমার চাই এবং কাস্টমাররা হচ্ছে বিজনেস, রাইট? অর্থাৎ এখানে কিন্তু B2B বিজনেসের কথা হচ্ছে। কোনো নর্মাল কাস্টমার মানে আমার মতো কেউ, আপনার মতো কেউ কিন্তু নর্মাল সেমিকন্ডাক্টর কিনবে না। এটা কিনবে কারা? যার একটা এস্টাবলিশড বিজনেস আছে, যে ফোন ম্যানুফ্যাকচারিং করে, যে হয়তো টেলিভিশন ম্যানুফ্যাকচারিং করে। তো সুতরাং এখানে আমরা কিন্তু B2B বিজনেসের দিকেই মন দিচ্ছি। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে, যেহেতু টেকনোলজি স্পেসের মধ্যে কাজ করা হচ্ছে, সেখানে স্কিলড লেবার এবং তার সাথে সাথে ডিজাইনটা হচ্ছে একটা সবথেকে বড় মানে বড় জায়গা বা বড় এরিয়া। যার যত ভালো স্কিলড লেবার হবে, যার কাছে যত ভালো ডিজাইন থাকবে, যত ভালো টেকনোলজি থাকবে, সে এই রেসে কিন্তু তত স্পিডে এগিয়ে যাবে তত্তর করে, রাইট? তো এরপরে আমরা ইন্ডিভিজুয়াল কয়েকটা কোম্পানির দিকে তাকাবো এবং যেগুলো মেনলি লিস্টেড আছে এই মুহূর্তে, তাদের কি সিনারিও সেই বিষয়টা নিয়ে জানবো। তো এই বিষয়ে কথা বলতে গেলে প্রথম যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে সিজি পাওয়ার। সিজি পাওয়ারে 7600 কোটি টাকার মতো তারা আপাতত ইনভেস্টমেন্ট করেছে এবং আগামী 5 বছরের মধ্যে 7600 কোটি টাকা তারা ইনভেস্টমেন্ট করবে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির মধ্যে। যেহেতু এই স্পেসের মধ্যে প্রচুর কোম্পানি রয়েছে যাদেরকে এখনও ইনভেস্টমেন্ট করতে হবে, তারা তাদের ইকুইটি এখনও ডাইলুট করবে এবং এই সমস্ত কিছুর জন্য যত ফাইন্যান্সিয়াল রেশিওজ আপনি পাবেন, রেশিওগুলো কিন্তু ভালো পাবেন না, কারণ এই স্পেসটার মধ্যে প্রচুর টাকার ফান্ডিং আনার একটা বড় ব্যাপার রয়েছে। পয়সা না এলে কোনো কাজই হবে না, শুধুমাত্র গভর্নমেন্টের সাপোর্টে এই কাজটা হয় না, রাইট? তো যাই হোক, সিজি পাওয়ার টেকনোলজি স্পেসটাকে অ্যাকোয়ার করার জন্য জাপানের একটা কোম্পানি রেনেসা ইলেকট্রনিক্স টেকনোলজিস নামের একটা কোম্পানির সাথে অলরেডি কোলাবোরেশন করেছে। এছাড়া থাইল্যান্ডের স্টার ইলেকট্রনিক্স কোম্পানির সাথে অলরেডি তাদের একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে রেনেসা টেকনোলজিস থেকে এরিক্সো নামের একটা কোম্পানিকে তারা অলরেডি অ্যাকোয়ার করেছে, যারা তাদের ডিজাইন পার্টটা এবং টেকনোলজি পার্টটা দেখবে ফ্রম জাপান থেকে। এরিক্সোর যে রেভিনিউ বা প্রফিট সেটা অলরেডি সিজি পাওয়ারের যে আমরা মার্জিন দেখি বা প্রফিট দেখি সেটার মধ্যে অলরেডি আসে এবং এরিক্সোর থেকে সিজি পাওয়ার কিন্তু ভালো রকম একটা টাকা অলরেডি পায় এবং এটা একটা প্রফিটেবল কোম্পানি। নেক্সট যে বিষয়টা, সিজি পাওয়ার যে কাজটা করেছে ফান্ডিংটা তোলার জন্য তারা কিছু কিউআইপি সেল করেছে। কিউআইপি কথার অর্থ হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল যে পার্টি রয়েছে সেগুলোর কাছ থেকেই মানে পয়সাটাকে তোলা হয়। এখানে কিউআইপি সেল করা হয়েছে 660 টাকা পার শেয়ার এই লেভেলে। বলার মানে হচ্ছে যে সমস্ত বড় বড় ইনস্টিটিউশন রয়েছে বা মিউচুয়াল ফান্ড রয়েছে তাদের কাছে গিয়ে কোম্পানিরা তাদের স্টেক সেল করে এবং তার বদলে একটা প্রাইস ধার্য হয়। যেহেতু এখানে একটা কিউআইপি সেট করা হয়েছে 660 টাকায়, তো এটা আপনি মানে এক্সপেক্ট করতে পারেন, নট শিওর, বাট আপনি এটা এক্সপেক্ট করতে পারেন 660 টাকার নিচে সিজি পাওয়ারে যাওয়ার উচিত নয়, কারণ এটা হচ্ছে ইনস্টিটিউশনের একটা মানে সাইকোলজিক্যাল নাম্বার যেখানে ইনস্টিটিউশন বাইং হয়েছে, রাইট? তো এটা হচ্ছে সিজি পাওয়ারের তরফ থেকে একটা জায়গা যেখানে সিজি পাওয়ার কাজ করছে। এর মধ্যে
তারা তাদের যে একটা ফেসিলিটিস সেটা অলরেডি ওপেন করে দিয়েছে রিসেন্টলি, আপনি শুনেছেন হয়তো গুজরাটের দিকে। এবং এরপরে সব থেকে বড় যে ফেসিলিটিসটা আছে সেটা তারা 2026-এর দিকে ওপেন করতে চলেছে, এবং এই ফেসিলিটিসটা থেকে সব থেকে বেশি পরিমাণ তারা সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিং করে বাইরে মানে মার্কেটে সেল করবে, রাইট? তো সেই দিক থেকে দেখতে গেলে সিজি পাওয়ার আমার মতে একটা স্ট্রং কোম্পানি, এবং যেহেতু পাওয়ার সেক্টরের মধ্যেও এরা কাজ করে এবং এদের স্ট্র্যাটেজিকে রীতিমতো ডাইভার্সিফাইড করা আছে বিভিন্ন বিজনেসে। সো যদি সেমিকন্ডাক্টর বিজনেস কোনো কারণে মার খায়, অন্য বিজনেস থেকে পয়সা এনে, অর্থাৎ পাওয়ার বিজনেস থেকে প্রফিটেবল যে পয়সাটা আছে সেটা এনে তারা এখানে ইনভেস্ট করতে পারে। যে কথাটা আমি বললাম, এই মুহূর্তে প্রচুর কিউআইপি রেজ করা হবে, এবং তার সাথে সাথে মানে ম্যানেজমেন্টের যে ইকুইটিটা রয়েছে বা প্রমোটার ইকুইটি রয়েছে সেটা কিন্তু ডাইলুট করা হবে। তার সাথে সাথে হিউজ লেভেল অফ ইনভেস্টমেন্ট করা হবে। সুতরাং আরওই, আরওসি ইত্যাদি টাইপের যত আপনি ওটাকে কি বলবো, মানে যত আপনি রেশিওস দেখছেন সেগুলো কিন্তু খুবই বাজে দেখাবে। এখানে যেটা দেখার প্রয়োজন, কোয়ার্টারলি বেসিসে সিজি পাওয়ারের আপনি কোয়ার্টারলি রেজাল্টগুলো পড়ুন, তার সাথে অ্যানুয়াল রিপোর্টটা পড়ুন, কোম্পানির আউটলুকটা কীরকম আছে সেটা বোঝার একটু চেষ্টা করুন। চেষ্টা করার পর যদি আপনি কনভিন্সড হন তবেই আপনি ইনভেস্টমেন্ট করবেন, আমার কথাই কিছু করবেন না। আমি জাস্ট আপনাকে একটা বেসিক ইনফরমেশন প্রোভাইড করছি। নেক্সট যে কোম্পানিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেইনস টেকনোলজিস। কেইনস টেকনোলজিস 3,307 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে, এবং এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট, এরাও একটা গুজরাটে একটা ফেসিলিটিস অলরেডি ওপেন করেছে, যে ফেসিলিটিসটার মধ্যে যে ফেসিলিটিসটা অ্যাকচুয়ালি কাজ করা শুরু করবে মার্চ 2026 থেকে ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয়ে যাবে। এই যে ফেসিলিটিসটা, এই 3,307 কোটি টাকার ইনভেস্টমেন্ট, এর মধ্যে 50% এসছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে এবং 20% এসছে গুজরাট গভর্নমেন্টের কাছ থেকে। সুতরাং মোটামুটিভাবে 70% ফান্ডিং কিন্তু গভর্নমেন্টের তরফ থেকেই চলে এসছে। তো কোম্পানির ওপরে অতটা প্রেশার নেই যে এখানে তাকে মানে হেভি ইনভেস্টমেন্ট করতে হয়েছে। 70% ইনভেস্টমেন্ট অলরেডি গভর্নমেন্ট ফান্ডেড, যেটা আমি বলছিলাম। সুতরাং পিএলআই স্কিমে যদি কোনো কোম্পানি মানে অ্যাক্টিভ থাকে বা কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক ইজি হয়। তো এরা ওসেট ফেসিলিটিসটা নিয়ে আসতে চলেছে মার্চের মধ্যে, এবং এটা থেকে তারা কিন্তু প্রোডাকশন করবে। ইতিমধ্যে তাদের 4টে বড় ক্লায়েন্ট রয়েছে। আমেরিকান একটা বড় ক্লায়েন্ট আছে, জার্মানির আছে, ইন্ডিয়ান আছে, এবং এছাড়া আরও 4টে কোম্পানির সাথে তাদের অলরেডি চুক্তি স্বাক্ষর হচ্ছে। অর্ডার বুক যথেষ্ট স্ট্রং, এবং এরাও কিউআইপি এনেছে 5,825 টাকা পার শেয়ার এই হিসাবে। সো এটাও একটা সাইকোলজিক্যাল নাম্বার হতে পারে। নেক্সট যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে এল&টি সেমিকন। এল&টি যে আমাদের রয়েছে লার্সেন অ্যান্ড টুব্রো, সেই কোম্পানিটার আরেকটা সাবসিডারি কোম্পানি এল&টি সেমিকন। এরা ম্যানুফ্যাকচারিং করবে না, এরা কেবলমাত্র ডিজাইন এবং তার সাথে সাথে টেস্টিংয়ের কাজটা করবে বলেই জানিয়েছে। আপাতত $10 বিলিয়ন একটা সিলিকন ফেসিলিটিস এরা ওপেন করতে চলেছে, এবং যে ম্যানুফ্যাকচারিংয়ের পার্টটা সেটা এরা ইন্ডিয়ার যে কোনো কোম্পানিকে আউটসোর্স করে দেবে। এমন হতেই পারে যে এল&টি হয়তো সিজি পাওয়ারকেই আউটসোর্স করে দিল, যে ম্যানুফ্যাকচারিং পার্টটা তোমরা করো। তো এগুলো, এই টাইপ অফ ডিলগুলো আমরা পরবর্তীকালে দেখতে পাবো। এই কোম্পানিটা আপাতত গভর্নমেন্ট অ্যাপ্রুভ নয়, অর্থাৎ গভর্নমেন্টের পিএলআই স্কিমের মধ্যে এটা অ্যাপ্রুভ নয়। কোম্পানিটা আপাতত লিস্টেড নয়, কিন্তু যেহেতু এল&টি এর মাদার কোম্পানি রয়েছে, সেহেতু আপনি এল&টিকে এখানে চিন্তাভাবনা করতে পারেন সেমিকন্ডাক্টর বিজনেসের জন্য, যদিও তার ইনভেস্টমেন্ট যথেষ্ট ছোট কম্প্যারেটিভলি, এবং এ শুধুমাত্র ডিজাইন স্পেসে কাজ করবে। এরপরে আমি 4টে ছোট ছোট কোম্পানি নিয়ে ডিসকাশন করছি। একটা কোম্পানি হচ্ছে মসচিপ। এটা হচ্ছে একদম মানে স্মল ক্যাপ একটা কোম্পানি, 2,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। মেনলি হচ্ছে এরা ডিজাইনের ওপর কাজ করে এবং আর্কিটেকচার বানায়। কোনো ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস মসচিপের মধ্যে নেই, কিন্তু কোম্পানিটার মধ্যে স্টাডি করতে গেলে আপনি যেটা দেখতে পাবেন, কোনো কনফারেন্স কল কোম্পানি করে না, কোনো পাবলিক রিপোর্ট এদের মধ্যে নেই। এছাড়া পাবলিক হোল্ডিং যথেষ্ট স্ট্রং। এগুলো হচ্ছে মানে নেগেটিভ পয়েন্ট। বাট যেহেতু এটা নিউজ ড্রিভেন এই মুহূর্তে চলছে, সেহেতু মসচিপের মধ্যে আজকের ডেটে কিন্তু বেশ ভালো রকমের একটা র্যালি হয়েছে। মেনলি আমার যেটা মনে হয়, দিস ইজ এ স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট। ট্রেডিং পার্সপেক্টিভ থেকে ঠিক আছে,
ট্রেডিং পার্সপেক্টিভ থেকে যথেষ্ট ভালো একটা র্যালি দিয়ে দিয়েছে, যেহেতু সেমিকন্ডাক্টরের একটা হাওয়া চলছে। বাট ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে আমার যেটা মনে হয় এটা স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট হিসাবেই পরিগণিত হবে যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন। নেক্সট যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে এসপিএল। এসপিএল আর একটা মাইক্রো ক্যাপ কোম্পানি, যার টোটাল মানে মার্কেট ক্যাপ হচ্ছে 800 কোটি টাকার মতো, এবং এরা জেনারেলি আইসি চিপ যেগুলো আছে সেগুলোর অ্যাসেম্বল করে। ফিনান্সিয়াল পারফরমেন্স খুব একটা ভালো নয়, ডেপ যথেষ্ট বেশি, এবং কোনো রকম এফআইআই ডিআইআই হোল্ডিংও নেই। তো এই কোম্পানিটার মধ্যে ইনভেস্টমেন্টও স্পেকুলেটিভ হিসাবে গণ্য হবে, কারণ এরও কোনো রকম কনফারেন্স কল আমরা দেখতে পাই না, বা জেনারেল যে সমস্ত পাবলিক রিপোর্টগুলো পড়তে হয় সেই টাইপের রিপোর্ট আপাতত কোম্পানি প্রোভাইড করে না। সুতরাং এই জিনিসগুলো যতক্ষণ না পাওয়া যাচ্ছে কোনো একটা কোম্পানিকে সোজাভাবে ছাড়পত্র দেওয়া যায় না। স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট হিসাবে ঠিক আছে, এবং সেক্ষেত্রে আপনাকে যদি আপনি এগুলো করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার ক্যাপিটাল অনেক ছোট রাখতে হবে, এবং এগুলো একদম আর্লি স্টেজ ইনভেস্টমেন্ট, আর্লি স্টেজ এক্সিট করার মতোই একটা মানে ট্রেডিং ট্যাকটিক্স আপনাকে এখানে অবলম্বন করতে হবে। নেক্সট যে কোম্পানিটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এএসএম টেকনোলজিস, যাদের মার্কেট ক্যাপ হচ্ছে 4500 কোটি টাকার মতো। এটাও একটা স্মল ক্যাপ সেগমেন্টেরই কোম্পানি, যারা মেনলি হচ্ছে ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এই দুটো কাজ করে। লাস্ট দুটো কোয়ার্টারে এদের কোয়ার্টারলি রেজাল্ট মোটামুটি ভালো, এবং আশা করি ধীরে ধীরে এই কোম্পানিটা একটু প্রোগ্রেস করবে। তো এরা ডাইরেক্টলি সেমিকন্ডাক্টরের সাথে যুক্ত নয়, এরা জেনারেলি যে সমস্ত কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর বানায় সেই সমস্ত কোম্পানিগুলোর যে ইকুইপমেন্ট লাগে সেই ইকুইপমেন্টগুলোকে এরা কিন্তু সাপ্লাই করে, রাইট। এবং সেক্ষেত্রে যদি দেখা হয় এরা অলরেডি রিসেন্টলি কর্ণাটকা গভর্নমেন্টের সাথে একটা মানে চুক্তি করে তারা একটা মৌ স্বাক্ষর হয়েছে, এবং সেই মৌয়ের মাধ্যমে তারা কর্ণাটকাতে ইনভেস্টমেন্ট করতে চলেছে এবং একটা ফেসিলিটিস বানাতে চলেছে। এর একটু গ্লোবাল প্রেজেন্স আছে, অর্থাৎ পৃথিবী জুড়ে যত কোম্পানি সেমিকন্ডাক্টর বানায় তাদেরকে কিছু কিছু ইকুইপমেন্ট সাপ্লাই করে, বাট এটা ওই মাইক্রো ক্যাপ সেগমেন্টেরই একটা কোম্পানি। তো আগামী দিনে এই কোম্পানিগুলোর মধ্যে যদি আপনি কোয়ার্টারলি রেজাল্টের ইমপ্রুভমেন্ট দেখেন, অর্থাৎ ইপিএস গ্রোথ দেখেন, তার সাথে সাথে আপনি যদি এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে গ্রোথ স্টোরি দেখেন, অর্ডার বুক দেখেন, ফ্রেশ অর্ডার বুক আসছে, যেহেতু গভর্নমেন্টের পুশ রয়েছে এবং আমাদের গভর্নমেন্ট গিয়ে জাপান থেকে শুরু করে বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে, সেমিকন্ডাক্টরের বাইরে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা ইন্ডিয়াতে পার্টনার খুঁজছে। সুতরাং এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে যদি আপনি কোনো পার্টনারশিপের নিউজ পান এবং সেই ডিলটা কতটা বড় সেটাও দেখতে হবে। এইগুলো দেখলে তখন আপনি এইগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন। এটা যথেষ্ট স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ থেকে বলছে, ট্রেডিং পার্সপেক্টিভ থেকে যা গেম হওয়ার সেটা তো হয়েই গিয়েছে অলমোস্ট। এনিওয়ে, লাস্ট যে কোম্পানিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যাসকেন। এরা ডিজাইন এবং টেস্টিং এই দুটোর কাজই করে, জেনারেলি সফটওয়্যারেরও ডিজাইন করে, মেনলি কোয়ালিটি রিলেটেড যে সমস্ত চেকসগুলো আছে সেমিকন্ডাক্টরের সেই কাজগুলোই করে। কিন্তু এই কোম্পানিটার মধ্যে কোনো রকমের প্রফিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না লাস্ট যতদিনের রিপোর্ট রয়েছে সেইগুলো অনুযায়ী। সুতরাং এই হচ্ছে টোটাল সেমিকন্ডাক্টর স্পেসের মধ্যে আপাতত যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে তাদের একটা বিবরণ দেওয়ার চেষ্টা করলাম। এরপরে দেখার হচ্ছে যে এটা গভর্নমেন্টের পুশ রয়েছে, পিএলআই স্কিম রয়েছে, সমস্ত কিছু বুঝলাম। নেক্সট গ্লোবাল মানে যে সমস্ত সেমিকন্ডাক্টর ফেসিলিটিসগুলো রয়েছে তারা যখন এদের সাথে কোনো একটা ডিল করবে বা এদের মধ্যে প্রত্যেকটা কোম্পানিকে আপনাকে ট্র্যাক করা শুরু করতে হবে একটা কোয়ার্টার দুটো কোয়ার্টার। যদি আপনি দেখেন এখানে ইপিএস গ্রোথ আসছে বা প্রফিটেবিলিটি ধীরে ধীরে গ্রোথ আসছে এবং এরা হায়ারিং শুরু করছে বিভিন্ন জায়গা থেকে, অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন হায়ারিংয়ের, বা বিভিন্ন গভর্নমেন্টের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করছে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো যদি দেখেন তাহলে এখান থেকে আপনি একটা গ্রোথ স্টোরি মানে অনুভব করতে পারেন। বাট এখানে এই মুহূর্তে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কোনো রকম কোনো ফান্ডামেন্টাল থেকে শুরু করে কোনো কিছুই আপনি ভালো পাবেন না, যেহেতু সেক্টরটা জাস্ট শুরু হচ্ছে, গভর্নমেন্টের একটা পুশ রয়েছে, তো সেই কারণে আপনি এই জায়গাটা পাবেন না। বেসিক্যালি কি হয়, যখনই কোনো এই টাইপ অফ সেক্টরের আবির্ভাব হয় সেটা 2010-এর আপনি পাওয়ার সেক্টরের কথাও ভাবতে পারেন, বা তার সাথে সাথে দেখতে গেলে যে কোনো রকম সেক্টরের যখন ইনিশিয়াল স্টেজে আবির্ভাব হয়
তখন কি হয়, প্রচুর প্লেয়ার থাকে এবং সেই প্লেয়াররা পয়সা বানানোর ডেলিভারের চেষ্টা করে, কিন্তু কেউই পয়সা বানাতে পারে না। এর মধ্যে থেকে 4-5টা প্লেয়ার উঠে আসে এবং যারা ফিউচারে গিয়ে মাল্টিব্যাগার গ্রোথ দেয়, রাইট? তো সেই 4-5টা প্লেয়ারকে, এই প্লেয়ারগুলোর মধ্যে থেকে খুঁজে বের করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেহেতু এই স্পেসটা নতুন, প্রচুর কোম্পানি আছে, তাদের ওয়েবসাইটকে চেঞ্জ করে সেমিকন প্রাইভেট লিমিটেড ইত্যাদি কোনো একটা নাম দিয়ে দেবে, ছোট একটা মাইক্রো ক্যাপের একটা ফেসিলিটিস তৈরি করে দেবে, নিজেকে ডিজাইন হিসাবে বানিয়ে ফেলবে, বাইরের কোনো একটা এফআইআই এর সাথে বা কোনো একটা ছোটোখাটো ফ্রড ফান্ডের সাথে চুক্তি করে এই জায়গাতে নিজেকে একটা এস্টাবলিশ করা বা স্মল ক্যাপ কোম্পানি দিয়ে ম্যানুপুলেশন করার প্রচুর চেষ্টা করবে। সেই জাতীয় কোনো ট্র্যাপে পড়বেন না। যে কোম্পানিগুলোর কথা বলছি বা যেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন, সেই কোম্পানিটাকে আগে বুঝবেন, তার একটা অ্যাটলিস্ট কল অ্যাটেন্ড করবেন এবং তার সাথে সাথে এই কোম্পানিগুলোর মধ্যে কার মধ্যে প্রফিট গ্রোথ আসছে সেটা নিজে চেক করবেন। চেক করার জন্য নিজের পড়াশোনাটা খুবই জরুরি। অন্য কারোর কথায়, অন্য কারোর ভরসায় কোনো দিন কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট করবেন না। করলে কি রেজাল্ট হয় সেটা 90% ট্রেডার খুব ভালোই জানে, রাইট? তো সেই কারণে এই বিষয়গুলো বোঝার জন্য আপনি চাইলে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও দেওয়া আছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের, সেই প্লেলিস্টগুলো ভালো করে দেখে নিন। কোথা থেকে কি ইনফরমেশন পাবেন সব আমি বলে দিয়েছি। সেই প্রত্যেকটা জিনিসকে স্টাডি করুন। কোম্পানির নামও বলে দিলাম, নিজে একটু স্টাডি করুন। আমি আমার মতামতটা জানালাম। আমি জেনারেলি যে সমস্ত মানে ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বা শর্ট টার্ম পার্সপেক্টিভ থেকে কিছু সেট আপ আছে যেগুলোতে আমি কাজ করি, আর লং টার্মের জন্য আমার ডিফারেন্ট টাইপ অফ সেট আপ থাকে, রাইট? তো দুটো স্পেস কিন্তু আলাদা, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে আপনার ট্রেডিং পার্ট, রাইট? ট্রেডিং পার্টে আপনি স্পেকুলেটিভ টাইপ অফ অ্যাক্টিভিটি করতেই পারেন এবং সেক্ষেত্রে আপনি 1 মাসের মধ্যে একটা পয়সা বানিয়ে বেরিয়ে চলে গেলেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট গেম। বাট লং টার্ম স্টোরিতে বিলিভ করতে গেলে আপনাকে মিনিমাম এই স্টোরিটাকে ম্যাচিওর্ড হবে হচ্ছে 2030 থেকে 2035 মধ্যে। সুতরাং আপনাকে 10 বছরের মিনিমাম একটা বিনিয়োগ দরকার এবং 10 বছর একটা টাইম ফ্রেমে আপনাকে কাজ করতে হবে। তার সাথে সাথে কোম্পানিগুলোকে চুজ করুন। এই মুহূর্তে যদি দেখা হয় মার্কেটে যতগুলো কোম্পানি রয়েছে এর মধ্যে সিজি পাওয়ার এবং কেন্স টেকনোলজিসই স্ট্রং পজিশনে রয়েছে, গভর্নমেন্টের যথেষ্ট স্ট্রং ব্যাকআপ রয়েছে, রাইট? আশা করি আজকের এই ডিসকাশনটা থেকে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সম্পর্কে ডিটেলসটা আপনি বুঝতে পারলেন। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।